যে মানুষটির নেতৃত্বে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করবার জন্য যুদ্ধে নেমেছিলাম, যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যে মানুষটি সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে উপহার দেওয়ার জন্য সূচনা করেছিলেন, যিনি পরবর্তীকালে জনগণ তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার পরে যিনি বাংলাদেশকে তার যে পরিচিতি, তার যে আইডেন্টিটি, সে আইডেন্টিটি দিতে সক্ষম হয়েছিলেন এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার জন্যে যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, একটা ভ্রান্ত একটা ধারণা থেকে, যে একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্রের, যিনি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যার ভিত্তি তৈরি করেছিলেন, সেই ক্ষণজন্মা মহান নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের বীরুত্তম তার 43তম শাহাদাত বার্ষিকীতে আজকে বিএনপি আয়োজিত এই আলোচনা সভার বীর মুক্তিযোদ্ধা সভাপতি আমাদের অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আজকে মঞ্চে উপস্থিত আছেন, আমাদের দলের সংগ্রামী বিজ্ঞ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ, এবং আজকে আমাদের মাঝে কোনো কথা না বলে যিনি উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন সার্বক্ষণিকভাবে, সেই নেতা যিনি আমাদেরকে এখন সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের এই আলোচনার সঙ্গে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের দিনটিতে আমি প্রথমেই স্মরণ করতে চাই সেই মহান নেতাকে, যার শাহাদাতের ক্ষণটি আমাদের খুব মনে আছে। আমি এই জন্য সেটা বলতে চাই যে আমি তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা, এটা এখনো আছে, নিউজউইক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, অত্যন্ত একটা জনপ্রিয় পত্রিকা, তার শাহাদাতের পরে তারা লিখেছিল, তাদের যে আপনার জার্নালিস্ট সাংবাদিক তিনি লিখেছিলেন সেটা বর্ণনা করতে গিয়ে, যে সেদিনকার ঢাকা নগরী ছিল নীরব, নিথর, সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল, কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, কৃষক তার কাজ থামিয়ে দিয়েছিল কৃষিতে, জমিতে। একজন রিক্সা পুলার, সে তার রিক্সার পেছনে একটা বড় ছবি আঁকিয়েছিল কালো একটা ব্যাকগ্রাউন্ডে, সেখানে তাদের নিহত প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের ছবি দিয়ে। এই ছিল সেদিন, জাস্ট তার পরে পরে ঢাকা চিত্র। এর পরের চিত্রটি আরো হৃদয়কে কেড়ে নিয়ে যাবে, আমাদের সকলকে নাড়া দিয়ে যাবে। যেদিন তার সেই শাহাদাত পাওয়া সেই লাশকে, মৃতদেহকে, যেদিন একদিন পরে, সম্ভবত আমার যদি মনে পড়ে, ব্রিগেডিয়ার হান্নান খান নেতৃত্বে একটি সেনাবাহিনীর একটি আপনার কার্গো জাহাজে করে যখন তা নিয়ে আসা হলো, আমার মনে আছে পুরনো এয়ারপোর্ট, যেটা আমরা তখন এয়ারপোর্ট ছিল, সেইখানে সেনাবাহিনীর সদস্যরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সারি দিয়ে দাঁড়িয়েছিলেন, সৈনিকেরা ছিল যারা তার সেই মৃতদেহ বহন করবে, তারা সব সারিবদ্ধভাবে অত্যন্ত শৃঙ্খলিত অবস্থায় দাঁড়িয়েছিল।
জাহাজটি এসে যখন থামলো টারমাকে, যখন তার পেছনের দরজাটা খোলা হলো, সেই সময় যখন তার লাশকে বের করে নিয়ে আসতে হচ্ছে, সেই সময় সেই সৈনিকেরা আর কোনো শৃঙ্খলা মানেনি। তারা হুমড়ি খেয়ে পড়ে গেছে সেই জাহাজের কফিনের উপরে, এবং সেটা আর্তনাদ করে। বন্ধুগণ, দ্বিতীয় চিত্র আমার যেটা মনে আছে। তৃতীয় চিত্র হচ্ছে যে তার পরের দিন যখন তার জানাজা হবে, মানিক মে অ্যাভিনিউতে বলা হয়েছিল, মনে হলো সমগ্র দেশের মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে। এবং সেখানে সেই সময় আমার যতদূর মনে পড়ে, লালবাগের বড় হুজুর, তিনি বোধহয় জানাজা পড়াচ্ছিলেন। তিনি যখন দোয়া করতে গিয়ে তিনি বললেন, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, সমগ্র জনতা আসলে ডুকরে কেঁদে উঠেছিল। এই জন্যে যে তারা এই মানুষটিকে বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে এক করে নিয়েছিল, একাকার ছিল। জিয়া মানেই বাংলাদেশের স্বাধীনতা, জিয়া মানেই বাংলাদেশের সার্বভৌমত্ব। প্রিয় বন্ধুরা, সহকর্মী বৃন্দ, সেই জিয়া রহমানকে এরপরে আমরা দেখেছি যে কিভাবে এই মানুষটি, এই ক্ষণজন্মা নেতা, অতি অল্প সময়ের মধ্যে যখন বাংলাদেশ আবার একটা ধ্বংসের মুখে যাচ্ছিল, স্বাধীনতার পরে যখন আজকে যারা বড় বড় কথা বলে, তারা যখন সেই রাজনৈতিক ক্ষমতা দখল করে, রাষ্ট্রের ক্ষমতা দখল করে তাদের চুরি, ডাকাতি, লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছিল, স্বাধীনতার চেতনাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে শুধুমাত্র তাদের লোকগুলোকে সামনে নিয়ে আসছিল সামনে, এবং একজন মাত্র ব্যক্তি, একজন মাত্র একটা দল ছাড়া আর কিছু ছিল না বাংলাদেশে সেই সময়। স্লোগানও ছিল সেই সময়, এক নেতা এক দেশ, অমুকের বাংলাদেশ। এটাই ছিল স্লোগান তখন। এবং তখন ভিন্ন কথা বলার সুযোগ কারো ছিল না। আমার মনে হয় হাফিজ ভাই আরো একটা কথা যদি আজকে বলতেন, তাহলে আরেকটা সত্য উদ্ঘাটিত হতো। সেই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে জিয়া রহমান বাকশালে যোগ দিয়েছিলেন। এই কথাটা আপনি আমাকে বলেছিলেন। উনি তখন জিয়া রহমান সাহেবের, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের উনি একান্ত সচিবের কাজ করছিলেন। জিয়া রহমান সাহেব বাকশালে যোগ দেননি। তখন সমস্ত বাকশাল করার পরে সমস্ত আপনার সরকারি কর্মকর্তা, কর্মচারী, আর্মি, নেভি, এয়ারফোর্স সকলের কাছে আপনার বাধ্যতামূলক ছিল যে তাদেরকে বাকশালে যোগ দিতে হবে। তার কাছে সেই ফর্মও এসেছিল। সেই ফর্মটা তিনি হাফিজ সাহেবকে দিয়েছিলেন দেখার জন্য। তিনি বলছেন যে এটা হচ্ছে এইখানে বাকশালে যোগ দেওয়ার ফর্ম। তিনি বলছেন ফর্মটা, ফাইলগুলো সবচেয়ে নিচে রেখে দাও। তিনি বাকশালে যোগ দেননি। বন্ধুগণ, এই মানুষটির যদি সমস্ত জীবনী আপনারা ভালো করে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে একটা অসাধারণ একজন মানুষ, যার যোগ্যতা, যার মেধা, যার দূরদৃষ্টি এবং সর্বোপরি যার সততা প্রশ্নাতীত ছিল। এবং সেই জন্যই তার প্রমাণ হয়েছে যে পরবর্তীকালে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে মাত্র 3.5-4 বছরের সময়ের মধ্যে তিনি গোটা বাংলাদেশের অবয়বকে পরিবর্তন করে দিয়েছেন। 1975 সাল পর্যন্ত আজকে দেখবেন আওয়ামী লীগেরা কেউ আপনার বাকশালের কথা বলে না। ওই প্রসঙ্গে তারা যেতেই চায় না। সেদিন ওই সংবিধানকে কে সবার আগে আপনার নষ্ট করেছিল? সবার আগে কাটাছেড়া করে আপনার বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছিল আওয়ামী লীগ। সেদিন জরুরি অবস্থা ঘোষণার আইন আওয়ামী লীগ নিয়ে এসেছিল। এবং সব শেষে যখন তারা কিছুতেই বাংলাদেশকে আর আপনার নিয়ন্ত্রণ করতে পারছিল না, বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা দিতে পারছিল না, দুর্ভিক্ষ হয়ে মানুষ অসহায় মৃত্যুবরণ করছে, লুটপাট এমন ভাবে চলে গেছে। এটা আমার কথা নয়, আপনারা দেখবেন। এখন যদি আপনারা দেখেন না, টেলিভিশনে সবসময় দেখায়, কথা শোনায়, আমাদের এক নেতার কথা সবসময় বাণী শোনায় না, ওই বাণীতে দেখবেন উনি নিজেই বলছেন চারদিকে সব চোর। আমি সবাই পায়ে সোনার খনি, আমি পেয়েছি একটা চোরের খনি। এবং এই দুর্নীতি লুটপাটের কথা বলতে তিনি নিজেও বলেছেন যে
এত কম্বল আসলো বিদেশ থেকে রিলিফ হিসাবে, আমার কম্বলটা গেল কোথায়? এই হচ্ছে আওয়ামী লীগ, যারা সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশকে লুট করে চলেছে। বন্ধুগণ, শহীদ জিয়া রহমানের কাজ, তার পরিবর্তনের ক্ষমতা, তার নেতৃত্বের ক্ষমতা বলে শেষ করা যাবে না। সেই সময় আমাদের অত্যন্ত বিজ্ঞ আলোচকরা আজকে সেই কথাগুলো অত্যন্ত স্পষ্টভাবে আলোচনা করেছেন। আমি শুধু রাজনৈতিক দিকটার দিকে একটু বেশি জোর দিতে চাই। শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল একটা সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা। কারণ এর আগে যেটাতে সবাই চেষ্টা করেছে, আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। কিন্তু বাঙালি জাতীয়তাবাদ, যেটা আপনার মাহবুবুল্লাহ সাহেব বলেছেন, বললে তো অনেকেই এসে যায়, পশ্চিম বাংলা এসে যায়, আপনার আসাম এসে যায়, ত্রিপুরা এসে যায়। তাহলে আমাদের এই ভূখণ্ডের মধ্যে আমরা কোথায় বাস করছি, আমরা কারা? উনি প্রথম বলে যে আমরা হচ্ছে বাংলাদেশি। এবং ওই যে পার্বত্য চট্টগ্রামের যারা বাংলায় কথা বলে না, বাঙালি নয়, তারা বলে যে আমরা উই আর নট বেঙ্গলিস, সেই তাদেরকে উনি সম্পৃক্ত করলেন, সংযুক্ত করলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার উপজাতি, জাতি সবখানে তিনি একখানে করে নতুন যে ধারণা তৈরি করলেন, নতুন যে আদর্শ তৈরি করলেন, যে জাতীয়তাবাদের যে দর্শন তিনি দিলেন, সেই দর্শনই কিন্তু বাংলাদেশকে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে। বন্ধুগণ, আজকে তো এরাও বাধ্য হয়েছে, পাসপোর্টে আপনি যখন আপনার জাতীয়তা রাখেন তখন কিন্তু আপনাকে লিখতে এখন বাংলাদেশি, তাই না? তো আজকে বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু এইটুকু বলতে চাই যে তিনি কিন্তু সেই অবস্থা থেকে পরিবর্তন করে নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে, বহুদলীয় গণতন্ত্রের কথা বলে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকে এখানে বহু আমাদের ইয়াং জেনারেশনের ছেলেরা আছে যাদের তখন জন্ম হয়নি। এই আওয়ামী লীগ কি অবস্থা তৈরি করেছিল তখন? তারা প্রতি জেলায় জেলায় একজন করে গভর্নর নিয়োগ করেছিল, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে। কোনো দল থাকবে না, একটা মাত্র দল থাকবে, তা হচ্ছে বাকশাল। পত্রিকা সব বন্ধ করে দিচ্ছিল। আমাদের ভাইরা আজকে অনেক ক্যামেরা নিয়ে আপনারা তারা আছেন, তারা পত্রিকা লিখবেন, এখনো লিখতে পারছেন না, কিন্তু তার চেষ্টা করছেন লেখার। সেই সময়ে সমস্ত সংবাদপত্রকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কারো ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো অধিকার ছিল না। মাত্র 11 মিনিটের একটা আলোচনার মধ্য দিয়ে তারা তাদের সেই একদলীয় যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টে সেদিন তারা এই বাকশাল আইন পাশ করে নিয়েছিল। তখনও কিন্তু প্রতিবাদ হয়েছিল। জেনারেল উসমানী, আমাদের সিদ্দিকী, মইনুল হোসেন, নুরে আলম সিদ্দিকী, তারা সেদিন প্রতিবাদ করেছিলেন। সেই জায়গা থেকে বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি তো আর্মি অফিসার ছিলেন, তার তো প্রয়োজন ছিল না, তিনি তো ডিক্টেটরশিপ নিয়ে বহুদিন চলতে পারতেন। তিনি নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশের মানুষকে সংগঠিত করবার জন্য, তাদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য বিভাজনের রাজনীতি না করে তিনি একটা ঐক্যের রাজনীতি, সংযুক্তির রাজনীতি করে শুরু করেছিলেন, যেটা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে পরবর্তীকালে। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি খুব পরিষ্কার করে বলেছিলেন, আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট। এই কথাটা অনেক অপব্যাখ্যা করে আওয়ামীপন্থীরা। তিনি এই কথাটা এই জন্য বলেছিলেন যে আমি সেই রাজনীতির সূচনা করব, রাজনীতি হবে কৃষকের, শ্রমিকের, জনতার, এবং যে রাজনীতি মাঠ থেকে উঠে আসবে। সেই কারণেই যখন আপনার বাকশাল সৃষ্টির পরে তো আপনার যখন বাতিল করা হলো, তখন আওয়ামী লীগ তখন কিন্তু তাদের পুনর্জন্ম হয়েছিল নতুন করে, নতুন রাজনৈতিক দলে। এই কারণে তখন তিনি একটা নতুন রাজনৈতিক সংগঠন, তার বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি সেই দর্শনের প্রতিষ্ঠা করে তৈরি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার যদি ঘোষণাপত্র পড়েন তাহলে দেখবেন সেখানে প্রথমেই বলা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা, তারপরেই সেখানে বলা হচ্ছে গণতন্ত্রের কথা, তারপরেই সেখানে বলা হচ্ছে বিভাজনের রাজনীতি না করে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধি দিকে এগিয়ে যাওয়ার কথা। এটা শুধু বলেননি, তিনি কাজ করে দেখিয়েছেন। তিনি পথে পথে ঘুরেছেন, গ্রামে গ্রামে ঘুরেছেন। খাল খনন কর্মসূচি, যেটা এখন আজকে উচিত ছিল আমাদের সেটা নিয়ে আসা সামনে, একটা ঐতিহাসিক যুগান্তকারী একটা কর্মসূচি ছিল তার, যে বাংলাদেশে বন্যা হয়
খরা হয় সেটাকে রোধ করা যেতে পারে একমাত্র যদি আমরা খাল খনন করে পানিটাকে রিজার্ভ করতে পারি, সেই অবস্থায় নিয়ে আসা। আজকে তিস্তা প্রকল্প নিয়ে কথা হচ্ছে, এখানে বসে আছেন আমাদের হাফিজ সাহেব, তিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন অনেকদিন। সেই তিস্তা প্রকল্প কিন্তু চিন্তাটা সম্পূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আজকে ফারাক্কার পানি আমরা পাই না, পদ্মার আমরা পানি পাই না, মরুভূমি হয়ে যাচ্ছে। আজকে আমাদের 154টা অভিন্ন নদীর পানি আমরা বন্টন, আমাদের ঈর্ষা পাই না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই পানি বন্টন, ফারাক্কার পানি বন্টনের চুক্তি সেদিন তিনি সম্পাদন করতে সক্ষম হয়েছিলেন। তিনি গ্যারান্টি ক্লজ তিনি সেদিন নিয়ে এসেছিলেন এবং জাতিসংঘে এই ফারাক্কা ইস্যুকে তিনি তুলে ধরেছিলেন। বন্ধুগণ, এগুলো অনেক কথা সারাদিন সারা বললেও তার যে কৃতিত্ব, তার যে অবদান, এটা এই জাতি কোনদিন অস্বীকার করতে পারবে না। পরের দিকে আপনারা সবাই শুনেছেন, আমি আর সেদিকে যাব না। অর্থনৈতিক যে পরিবর্তন, আওয়ামী লীগ তার বাকশাল করার আগে আওয়ামী লীগ এটাকে একটা বদ্ধ অর্থনীতিতে পরিণত করেছিল, ক্লোজড ইকোনমি, এবং জাতীয়করণ করেছিল, ভ্রান্ত জাতীয়করণ নীতি করেছিল, একদম টোটালি রং পলিসি। সমাজতন্ত্রের কথা বলে সমাজতন্ত্র তারা বুঝতোই না, বিশ্বাসও করতে না। তারা গেল সমাজতন্ত্র করতে, তার আগে সমাজতন্ত্রের কথা বলে ওরা মারতে আসতো। সেই সমাজতান্ত্রিক অর্থনীতি তারা করবেন এবং সেই জন্য তারা সমস্ত কলকারখানা যা ছিল সবগুলোকে তারা জাতীয়করণ করেছে, ন্যাশনালাইজ করেছিল। শহীদ জিয়া সেটাকে ডিন্যাশনালাইজ করেছেন, তিনি প্রাইভেট সেক্টর চালু করেছেন এবং ব্যক্তি মালিকানায় উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি কৃষিতে উচ্চ ফলনশীল বীজ নিয়ে এসেছেন, তিনি বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানগুলোতে আবার নতুন করে কাজ শুরু করিয়েছেন। সেই জিয়াউর রহমান সাহেব একটা অসাধ্য সাধন করেছিলেন 1974 সালে এই আওয়ামী লীগের নেতৃত্বে সরকারে যখন সেখানে দুর্ভিক্ষ হয়েছিল, তাদের ব্যর্থতা দুর্নীতির কারণে, যে কথাটা অমর্ত্য সেন তার বইতে পর্যন্ত লিখেছেন যে সেই দুর্ভিক্ষ কোনো এমনি এমনি হয়নি, সেটা মানব সৃষ্টি দুর্নীতি এবং সেটা হচ্ছে ওই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে সেটা তৈরি হয়েছিল। বন্ধুগণ, সেদিন বলেছেন অনেকে, সেদিন কিন্তু লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেছে। বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটু কাপড় খুঁজে পায়নি। এটা আমাদের কথা নয়, তখন ইত্তেফাকের পত্রিকাগুলো খুঁজে বের করবেন, দেখবেন তার একদম হেডলাইন এই ছবিগুলো আছে। এবং এটার স্বীকৃতি স্বরূপ মাহফুজুল্লাহ সাহেব একটা বই লিখেছেন আপনার প্রেসিডেন্ট জিয়ার উপরে। সেখানে কমেন্ট করতে গিয়ে, সেই বইটার উপরে কমেন্ট করতে গিয়ে তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইরাম, তিনি লিখেছেন যে যদি শহীদ জিয়া 1981 সালে নিহত না হয়ে যদি 75 সালে নিহত হতেন, তাহলে এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। কারণ হি পেভ দ্য ওয়ে, উনি সেই ভিত্তি তৈরি করেছিলেন যেন এটা আর ব্যর্থ রাষ্ট্রে কোনদিন না হয়। সেই শহীদ জিয়াকে তারা খলনায়ক বলে, বিভিন্ন রকম কথাবার্তা বলে, মিথ্যা অপবাদ দিয়ে তারা তাকে ছোট করে দেখাতে চায়, তার যারা অনুসারী তাদেরকে ছোট করতে চায়, অনেকে তার মরণোত্তর বিচার করতে চায়। জনগণ তো সিদ্ধান্ত নেবে কে কার বিচার করবে। অলরেডি বিচার হয়ে গেছে। আপনারা আজকে 15 বছর ধরে ক্ষমতা দখল করে আছেন, আপনারা একটা মানুষের ভেতরে কিন্তু যেতে পারেননি। নির্বাচন দেন না কেন? একটা নিরপেক্ষ, একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি। আমরা তো কখনো বলিনি যে বিএনপিকে ক্ষমতায় বসাবো। আর আমরা তো একা নই, এই দেশের 63টা বিরোধী দল, যেটা কিছুক্ষণ আগে বলেছে বাম ডান সব একসাথে হয়ে কিন্তু আজকে সেই লড়াইটা আমরা লড়ছি, আমাদের অধিকারের জন্য লড়ছি, সেই নির্বাচনটা চেয়েছি। আমরা তো আপনাদেরকে বলেছি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও। আমরা এই একটা কারণে চেয়েছি যে আসুন, আপনারা যে এত কথা বলেন, জনগণ সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন, সেই ব্যবস্থা করুন। সেটা আপনারা পারবেন না, সেটা নিরপেক্ষ সরকার করতে পারবে। প্রিয় বন্ধুগণ, তার সাথে কোনোদিনই করবে না, কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা 10%ও আসন পাবে না। আর কি অবস্থা তারা করেছে, আমি কোনো বিষয়ে আলোচনা হয়েছে, আমি কি আলোচনায় যেতে চাই না। আমি তো মনে করি যে আজকে এই যে তথাকথিত বিনা ভোটে দামি নির্বাচনে ইলেক্টেড আপনার তথাকথিত এমপি, তাকে আমি এমপিও বলতে চাই না, তাকে আজকে
আপনার আমরা যে বাজারে মাংস কিনতে যাই, গোস্ত কিনতে যাই, টুকরা টুকরা করে দেয় না? সে টুকরা টুকরা করে নাকি কেটে আপনার ফ্রাশ করে তাকে ম্যানহোলে পাঠিয়ে দিয়েছে। কি অবস্থা চিন্তা করেন। আজকে কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন যে আপনার সাবেক পুলিশ প্রধান তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে, তাকে আপনি লালন করেছেন। আমেরিকান স্যাংশন পাওয়ার পরেও তাকে আপনার আইজি বানিয়েছেন। আজকে ঠিক একইভাবে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের, না এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে? সেই জন্য আমি বারবার করে গতকালও বলেছি, এখনো বলছি যে এখন আপনাদের রিজাইন করা উচিত। এই কারণে একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একটাই কাজ, লুট করা। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা আমাদেরকে ঘুমের গান গাওয়া শুনিয়ে বলতেন, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। বর্গি কারা? বর্গি ছিল সেই সমস্ত লুটেরারা যারা বার্মার দিক থেকে আসতো, এসে লুট করে বাংলাদেশের সম্পদ লুট করে আবার চলে যেত। এটাকে তখন বাংলাদেশের মানুষ খুব ভয় পেত। সেই কথার গান হয়ে এসেছিল, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। আজকে এরা বর্গিতে পরিণত হয়েছে। এদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠায়, বিদেশে পাচার করে, সেখানে সম্পদ করে তোলে, আর সেই বাংলাদেশের মানুষকে তারা শোষণ করতে থাকে। বন্ধুগণ, একদিকে সম্পদ লুণ্ঠন করে, আরেকদিকে আমাদের অধিকারগুলোকে লুণ্ঠন করে নিয়েছে। আজকে অনেক কথা আছে। শিল্পে তার অবদান, কৃষিতে তার অবদান, শিক্ষায় তার অবদান। একটা কথা অনেকে আপনারা জানেন না, অনেকে ছাত্র দলের ভালো করে জানা উচিত। শহীদ জিয়া রহমান সাহেব গণস্বাক্ষরতা, সব মানুষকে শিক্ষিত করে তোলবার জন্য তার একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। সে পদক্ষেপটা হচ্ছে এসএসসি পাস করতে হলে 50 নম্বরটা যেন আলাদা করে রাখা ছিল। সেই একটা মানুষকে যদি, যে অশিক্ষিত, সাক্ষরতা জানে না, তাকে যদি সাক্ষরতা দিতে পারে তাহলে সে 50 নম্বর পাবে। এটা উনি করেছেন, ইন্ট্রোডিউস করেছিলেন। তখন তো শিক্ষার মান এত নিচে যায়নি। শহীদ জিয়া তো তার যে প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট তৈরি করেছিল বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী গুণী মানুষগুলোকে একসাথে নিয়ে এসে দিন রাত পরিশ্রম করতেন, তাদের সঙ্গে কথা বলতেন যে কি করে এই দেশে ভাগ্য উন্নয়ন করা যায়। এই যে আজকে বিদ্যুৎ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এই বিদ্যুতের গ্রামে পৌঁছানোর পুরো কৃতিত্বই তো শহীদ জিয়ার। তিনি আরইবি গঠন করেছিলেন, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড গঠন করেছিলেন। একটা না, অসংখ্য কথা বলা যাবে। বন্ধুগণ, সময় কম, আমি শুধু একটি কথা বলতে চাই। আজকে যে আমাদের সংকট, এই সংকটটা একটা মহা সংকট। বন্ধুগণ, শহীদ জিয়া রহমান 1971 সালে এই দেশে, পরবর্তীকালে 75 সালে বাংলাদেশি জাতীয়তাবাদের যে পতাকা তিনি তুলে ধরেছিলেন, যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, যে পতাকা ছিল গণতন্ত্রের অধিকারের পতাকা, সেই পতাকা তিনি তুলে ধরেছিলেন 1975 সালের পরে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শন দিয়ে। তার শাহাদাত বরণের পরে সেই পতাকাকে তুলে ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচারের সঙ্গে সংগ্রাম করে, লড়াই করে তিনি বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ভুলে গেলে চলবে না, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্টকে মেনে নিয়ে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়েছিলেন মানুষের কথা চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে। আজকে শহীদ জিয়ার শাহাদাত, তার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে যে বাংলাদেশে আমরা পড়েছি, এটা তারই অংশ হিসাবে ছিল। শহীদ জিয়া ওয়াজ ইমার্জিং এজ এ ন্যাশনালিস্ট লিডার। তিনি বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ করে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে উঠে দাঁড়াচ্ছিলেন সমগ্র বিশ্বে। এবং তার স্বীকৃতি এখন পেয়েছি আমরা তার পররাষ্ট্র নীতির মধ্যে দিয়ে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল সেদিন আপনার প্রথমবারের মতো চীন, তার আগে স্বীকৃতি দেয়নি, চীন দিয়েছিল। সৌদি আরব স্বীকৃতি দিয়েছিল এবং একই সঙ্গে অন্যান্য দেশগুলো তাকে স্বীকৃতি দিয়েছিল। তাকে
ইরান ইরাক যুদ্ধ না, ইরান ইরাক যুদ্ধে তাকে মধ্যস্থতাকারী হিসেবে তারা আন্তর্জাতিক বিশ্ব তাকে দায়িত্ব দিয়েছিল। তার নামে অনেকগুলো রাস্তার নাম, এগুলো তিনি তাকে জনগণ ওই সেই দেশের মানুষরা তাকে দিয়েছিল। আজকে আপনারা অনেকে উমরাতে যান, হজ করতে যান, যে শুনবেন যে লোকে বলে জিয়া গাছ। এই জিয়া গাছ, নিম গাছ, এটা প্রথম নিয়ে গিয়েছিলেন শহীদ জিয়া রহমান সৌদি আরবে, এবং সেখানে সেটা তৈরি করে তিনি সেদিন এই নতুন একটা অবস্থা তৈরি করেছিলেন সৌদি আরবে। দুঃখ হয়, ভারাক্রান্ত হতে হয় যে আজকে সেই মিডল ইস্টের সেই সহযোগিতা এখন আমরা দেখতে পাই না। বন্ধুগণ, বক্তব্য একেবারেই শেষ করব। আমার শুধু আপনাদের কাছে একটাই আবেদন, আমরা লড়াই করছি সবাই, আমাদের বয়স হয়েছে, আমরা যে কথা মেজর হাফিজ বলেছেন, আমরা সবাই 70-এর উপরে আমাদের বয়স, আমরা লড়াই করেছি, আমরা আমাদের দেশ স্বাধীন করবার জন্য আমরা কিন্তু শহীদ জিয়ার ডাকে সারা দেশ আমরা লড়াই করেছি। বেগম জিয়া ডাক দিয়েছেন, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। বেগম জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করেছিলেন, সফল হয়েছিলেন 90-এর ছাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে। আজকে সেই দেশ ও মাতৃকা, সেই দেশ, আমাদের নেত্রী মা বলি আমরা সবসময় স্লোগান দেই, সেই মা আজকে কারাগারে, অসংখ্য নেতাকর্মী কারাগারে, প্রায় 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা, আমাদের 22 জনের উপর মানুষকে কয়েকদিন আগে, 1 বছরের মধ্যে তাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, 700-র মতো বেশি মানুষকে গুম করে ফেলা হয়েছে আমাদের ইলিয়াস আলী সহ। এই যে বীরের যেই আত্মত্যাগ, মায়ের যেই অশ্রুধারা, এটা কি বিফলে যাবে? আপনারা কি সেটাকে বিফলে যেতে দেবেন? তাই যে কথা বলছিলাম, এখন জেগে উঠবার সময় এসেছে বন্ধুগণ। সে জেগে উঠবে তরুণ যুবক। নজরুল ইসলাম তার কথায় বলেছে যে কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। আমাদের নেতা যিনি আজকে আমাদের কথা শুনছেন, এখানে আপনারা যার দিকে তাকিয়ে আছেন, যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন, যে পতাকা তিনি এখন সেই শহীদ জিয়ার পতাকা, স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বের পতাকা তুলে ধরেছেন, এবং এই সরকারের মিথ্যা মামলায় নির্যাতনে যাতা করে পড়ে নির্বাসিত হয়ে আছেন, তিনি আমাদেরকে সুদূর থেকে নেতৃত্ব দিচ্ছেন। অল্প সময়ের মধ্যে তার অসাধারণ যে সাংগঠনিক যোগ্যতা, সেই যোগ্যতা দক্ষতা দিয়ে তিনি গোটা দলকে ঐক্যবদ্ধ করেছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। বন্ধুগণ, আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে বেরিয়ে আসতে সমস্ত ভয়, ভীতি, সবকিছুকে তাচ্ছিল্য করে আমাদের দেশ ও মাতৃকার ডাকে, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার লক্ষ্যে তার ডাকে, আমাদের নেতা তারেক রহমানের ডাকে আসুন আজকে আমরা সবাই বেরিয়ে পড়ি। আমরা এমন একটা প্রতিরোধ করে তুলি যে এই ভয়াবহ দানব যারা আমাদের সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে, তাদেরকে পরাজিত করে আমরা সত্যিকার একটা জনগণের একটা রাষ্ট্র, গণতন্ত্রের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে সক্ষম হই। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে অনেকদিন পরে আপনারা আজকে আমাদের বিজ্ঞ আলোচকদের অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনেছেন অত্যন্ত মনোযোগ দিয়ে। এই কথাগুলো শুধু শুনলে হবে না, এই কথাগুলো ছড়িয়ে দিতে হবে তরুণ প্রজন্মের মধ্যে, প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, এখন তো আপনাদেরই লড়াই করবার সময়, যুদ্ধে যাবার সময় এখন আপনাদের। তাই এই যুদ্ধ কোনো ব্যক্তির যুদ্ধ নয়, এই যুদ্ধ আমার দেশকে রক্ষা করবার যুদ্ধ, এই যুদ্ধ আমার শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠিত করবার যুদ্ধ, এই যুদ্ধ আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার যুদ্ধ, এই যুদ্ধ আমার নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনবার যুদ্ধ। আসুন আমরা সেই যুদ্ধে সবাই অকুত ভয়ে নেমে পড়ি এবং শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠিত করি। এটাই হবে আজকের এই শাহাদাতবাসীকে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।